পড়লো। আর যদি না পড়ে? লকডাউন খুললেই আউধের বিরিয়ানি। পাক্কা তো? একদম না। ঠিক আছে, দেখা যাক কে জেতে। দেখা যাক। চল। বিরিয়ানি তো মিস হয়েই গেল। আর যেটা আমার ভুল ছিল, পরে বুঝলাম যে এত কিছু পড়েও ফোর্সের কনসেপ্টটা ঠিক অ্যাপ্লাই করতে পারলাম না। যাই হোক, আমার ভুল হয়ে গেল, কিন্তু তোমরা কিন্তু ভুল করো না। Hi guys, welcome back to our channel Gyan Museum. I'm Kasturi from chemistry, and today I am gonna give you the introductory concept about solid, unit cell, তাদের ক্লাসিফিকেশন, তারা কীভাবে অ্যারেঞ্জমেন্ট করলে কি পেতে পারি, এইসব এক কথায় সলিড স্টেট। তো চলো শুরু করা যাক আজকের লেকচার। যেমনটা আমরা দেখলাম যে তাসটাতে যদি আমি একটু ফোর্স কম দিতাম তাহলে হয়তো তাসটা পড়তো না। তো সলিড স্টেট এই চ্যাপ্টারটাকে আমি যদি এই সিকোয়েন্সে স্টার্ট করি তাহলে এটা বলতে পারি যে দ্য স্ট্রংগেস্ট ইন্টারমলিকুলার ফোর্স যেখানে থাকে সেটা হচ্ছে সলিড। অর্থাৎ স্ট্রংগেস্ট ইন্টারমলিকুলার ফোর্স মানে কি, যে মলিকুলার যে ডিস্টেন্সটা খুবই কম হয়। তার মানে উল্টো দিক থেকে আমরা বলতেই পারি যে ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা এখানে অনেকটাই কম। এবার এই যে সিচুয়েশন, সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ওই যে মলিকুলার মধ্যে কোনো মোশন হবে না। তো সেরকমটাই দেখা গেছে এক্সপেরিমেন্টালি যে সলিডে কিন্তু কোনো রকম কোনো মোশন দেখা যায় না এক্সেপ্ট ভাইব্রেশনাল মোশন। তো এই যেহেতু সলিড ব্যাপারটা মোস্ট অর্ডার্ড ফর্ম অফ ম্যাটার, সেই ক্ষেত্রে এন্ট্রপিটাও কিন্তু খুবই মিনিমাম। দেখা গেছে যে 0 কেলভিনে এই এন্ট্রপিটা মোটামুটি 0-এর কাছাকাছি থাকে। তো এই সলিড স্টেট জিনিসটাকে আমরা যদি রেঞ্জ অফ সিমেট্রি দিয়ে ভাগ করতে পারি, এটা কিন্তু দুরকম হয়। কত কি না, অ্যামারফাস আর ক্রিস্টালিন। তো এই অ্যামারফাস ব্যাপারটা যদি আমি বলতে চাই তাহলে এটা বলতে পারি যে এটা একটা শর্ট রেঞ্জ সিমেট্রি। ছবিটা ফার্স্টে আঁকি তাহলে বুঝতে পারবো যে কেন আমি শর্ট রেঞ্জ সিমেট্রি বললাম। এইটা যদি আমি ছবিটা নিই, এখানে আমার কি ডিফারেন্স হচ্ছে না, এইখানে যে সিমেট্রিটা দেখা যাচ্ছে, সাপোজ এইটা যদি ধরি, এইটুকু কিন্তু সেম টাইপ অফ মলিকিউল, আবার এই পার্টটাতে ডিফারেন্ট টাইপ অফ মলিকিউল হয়ে যাচ্ছে। তো ধরো এই অ্যাকর্ডিং যদি আমি দেখি তাহলে কত না, এইটুকুর কিন্তু সিমেট্রি আছে, কিন্তু এই মলিকিউলটার জন্য সিমেট্রিটা নষ্ট হয়ে যাচ্ছে। আবার এখানে যদি আমি ধরি, ব্যাপারটা কিন্তু সিমেট্রিক্যালি হচ্ছে, তুমি এদিকেই ভাবো বা তুমি এইভাবে ভেবে দেখো, অল্টারনেট হলেও ব্যাপারটা সিমেট্রিক্যাল হচ্ছে। তো সেই ক্ষেত্রে বলতে পারি যে এইটুকু শর্ট রেঞ্জের সিমেট্রি আর এই ব্যাপারটা লং রেঞ্জের সিমেট্রি। ঠিক আছে, তো সেই জন্যই এই যে শর্ট রেঞ্জের সিমেট্রি হওয়ার জন্যই এখানে কিন্তু পার্টিকুলারলি নো জিওমেট্রি, নো স্পেসিফিক জিওমেট্রি। আর এইখানে যেহেতু একটা লং রেঞ্জ সিমেট্রি দেখা যাচ্ছে, সেই জন্য এটা কিন্তু একটা স্পেসিফিক জিওমেট্রি পাচ্ছে। আবার উল্টো দিক থেকে বলতে গেলে এ কিন্তু আইসোট্রপিক ইন নেচার, আবার এ অ্যানাইসোট্রপিক ইন নেচার। এবার আসি যে আইসোট্রপিক ব্যাপারটা কি। আইসোট্রপিক জিনিসটা হচ্ছে তুমি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে যদি তুমি মেজার করো, সেম তুমি ভ্যালু পাবে।
না কেন তুমি কিন্তু ভ্যালুটা সেম পাবে। আর এখানে যেহেতু একটা অল্টারনেটিভ একটা প্যাটার্ন মেনটেন করে যেহেতু হচ্ছে, এক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট ভ্যালু হচ্ছে। তো এই ক্রিস্টালাইন বেসড অন কম্পোজিশন বা কনস্টিটিউটিং পার্টিকেলস বলতে পারো, আমরা চার ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে আয়নিক, কোভ্যালেন্ট, মেটালিক অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ মলিকিউলার। তো আয়নিক কি? Ionic basically deals with ions, as you can say from the name, cations and anions. তো অ্যানায়নিক বন্ড এর ক্ষেত্রে কিন্তু মানে ডোনার আর অ্যাকসেপ্টার সেম নাম্বার অফ ইলেকট্রন দেওয়া নেওয়া করবে, ঠিক আছে? যেরকম সাপোজ এ যদি একটা ইলেকট্রন নিয়ে থাকে, বি কিন্তু একটা ইলেকট্রন দেবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে যে বন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে আয়নিক বন্ড। এক্সাম্পল হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বলতে পারি, ঠিক আছে? তো কামিং ব্যাক টু কোভ্যালেন্ট, এখানে একজনই পুরোটা অ্যাকসেপ্ট করবে, আবার একজনই পুরোটা ডোনেট করবে, ঠিক আছে? সাপোজ এক্স, তার দুখানা ইলেকট্রন আছে আউটার শেলে। এই যে ওয়াই, এর সাপোজ 0 ইলেকট্রন, ঠিক আছে, ফাঁকা। এ পুরোটাই একে দেবে, যে বন্ডটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। যে কোনো কোভ্যালেন্ট নেটওয়ার্ক এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি মেটালিক, অ্যাজ দ্য নেম সাজেস্ট, মেটাল দিয়ে ডিল হয়। একটা মেটালের সাথে যে কোনো অক্সিডাইজড মানে মেটাল অক্সাইড যে কোনো, সাপোজ এমকে যদি আমরা মেটাল দিয়ে ডিনোট করি, সেক্ষেত্রে মেটাল যদি এর আউটার শেলে 2টো ইলেকট্রন কম থেকে থাকে, অক্সিজেনের সাথে যার 2টো ইলেকট্রন ডোনেট করে মেটালকে, এরা একটা মেটালিক বন্ড ফর্ম করতে পারে। তো ফোর্থ ওয়ান ইজ মলিকিউলার। তো মলিকিউলারকে ফার্দার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক পোলার, সেকেন্ড ওয়ান ইজ এইচ বন্ডিং বা হাইড্রোজেন বন্ডিং, আর দ্য থার্ড ওয়ান ইজ নন পোলার। তো এই পোলার মানে বুঝতেই পারছো, ওয়াটার মলিকিউলকে অ্যাট্রাক্ট করে এরকম যে কোনো মলিকিউল। আর এর যেহেতু অপোজিট নন পোলার, অ্যাজ দ্য নেম সাজেস্ট, ইট ইজ নট প্রোন টু ওয়াটার মলিকিউলস, মানে এ ওয়াটার মলিকিউলসের থেকে দূরে থাকে, বা তোমরা আরেকটাও বলতে পারো যে হাইড্রোফোবিক ইন নেচার। আর রইল বাকি এইচ বন্ডিং, এটা যে কোনো ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং হতে পারে। ধরো এইচ এর লাস্ট মানে অরবিটালে একটা ইলেকট্রন থাকে, আবার একটা হাইড্রোজেন নিলাম, এরা নিজের মধ্যে যে বন্ডটা ফর্ম করবে সেটা হচ্ছে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। তো নন পোলার এর এক্সাম্পল আমরা নিতে পারি ভ্যান ডার ওয়াল মলিকিউলার ফোর্স নিতে পারি। আর পোলার এর এক্সাম্পল আমরা নিতে পারি যে কোনো ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, ঠিক আছে? এই গেল ক্রিস্টালাইনের একটা আইডিয়া। এবার আসি হোয়াট ইজ ইউনিট সেল বা ল্যাটিস ক্রিস্টাল কি, এসবগুলো কি। তো একটু হিস্ট্রিটা জেনে নেওয়া যাক। এই হিস্ট্রি বলতে গেলে এটা বলা যেতে পারে যে সায়েন্টিস্ট ব্র্যাভিস, ইট ওয়াজ অ্যাবাউট 1884, তিনি তখন এই একটা ল্যাটিস পয়েন্ট বা স্পেস ল্যাটিস এর একটা ব্রিফ আইডিয়া দেন। তো সেই কনসেপ্টটা পুরোটাই ম্যাথমেটিক্যাল একটা কনসেপ্ট, যেটা 2D 3D আমরা যে কোনো ভাবে ডিফাইন করতে পারি। তো দেখা যাক কীভাবে ডিফাইন করা যায়। সাপোজ এই চারটে আমি পয়েন্ট আঁকলাম, ঠিক আছে? তো এই পয়েন্টে যে কোনো পয়েন্ট হতে পারে। এই যে পয়েন্টগুলো ইটসেলফ স্পেসে যদি এরা না থেকে থাকতো তাহলে এটার নাম হতো ল্যাটিস পয়েন্ট। এবার এই পয়েন্টগুলোকে যদি আমরা রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে কম্পেয়ার করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ এই পয়েন্টগুলো এক একটা পিন, ঠিক আছে? দেওয়ালের মধ্যে অনেকগুলো পিন হ্যাপাজার্ডলি আছে,
এবার সাপোজ আমি এই রিংটাকে আটকাতে চাইছি, এটা কিন্তু আমি জাস্ট এরকমভাবে টানিয়ে দিলে কিন্তু রিংটা আটকে থাকবে না। আমি যদি এই পিনটা, সাপোজ এই পিনটা আছে তার মধ্যে এরকম আটকে দিলাম, তাহলে কিন্তু থাকবে ব্যাপারটা, ঠিক আছে? তো এই রিংটা কি আর এই পিনটা কি? তো এটাকে আমি পিন ধরছি এখানে। তো পিনটা কি? পিন হলো ল্যাটিস পয়েন্ট, অ্যাজ আই সেড বিফোর। আর এই রিং এ সিগনিফাই করে অ্যাটমস বা ক্লাস্টার অফ অ্যাটমস, মলিকিউলস অর এনি সর্ট অফ ক্যাটায়ন বা অ্যানিয়ন। তো এইগুলো ধরো সাপোজ এরকম পিন রাখা আছে পরপর, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এইভাবে যদি আমরা অ্যাটাচ করি তাহলে ব্যাপারটা কীরকম দেখতে লাগে। খানিকটা এরকম দেখতে লাগে। এরা বেসিক্যালি একটা, এই পিনগুলোকে যদি আমি আটকে দিই, এরা একটা ইউনিট সেল ফর্ম করে। এবার ইউনিট সেলটা কি প্রশ্ন আসতেই পারে। ইউনিট সেল, ধরো এই দেওয়ালটা যদি সেম এই জিনিস, মানে এইটারই তো একটা, এটাকে তুলে নিই বা এই জিনিসটা যদি এখান থেকে তুলতাম সেমই হতো। এটা যদি দেওয়াল ধরি, এরকম অনেকগুলো এরকম অ্যাটাচ করা যেতেই পারে, সেম সিমিলারিটি। সেই ক্ষেত্রে সাপোজ আমার কে একজন এসে বললেন যে আমি এই ওয়ালটার একটা, মানে খুব শর্টেস্ট ওয়েতে আমি জানতে চাই যে এখানে কটা কি আছে, পিন কটা আছে, রিং কটা আছে, আমি জানতে চাই। তো তিনি নিশ্চয়ই এরকমভাবে আলাদা আলাদা করে কিউব প্রত্যেকটা কাউন্টও করবেন না, বা এই নেলস রিং কাউন্ট করবেন। আমরা যদি ধরি যে ব্যাপারটা সিমেট্রিক্যাল ওয়েতেই আছে, সমস্ত রিং সেম অর্ডারে আটকানো আছে, তাহলে এই প্যাটার্নটা যদি আমি শুধু এই সিঙ্গেল প্যাটার্নটা যদি বুঝি, যেহেতু এই পার্টটা এক্স্যাক্ট সেম অ্যাজ অফ দিস, তাহলে কিন্তু এইটা জানলে, এর ডিটেলসটা জানলে আমরা সমস্ত এই ওয়ালটার ডিটেলস পেয়ে যাব, ঠিক আছে? তো এবার এই ইউনিট সেল, এটাকে যদি শুধু টুটিতে আমি বোঝালাম ওয়ালের ক্ষেত্রে, এটা তো এরকমও হতে পারে যে এই সেম জিনিসটা যদি আমি এইভাবে আরেকটা অ্যাটাচ করি, তাহলে ব্যাপারটা 2 ডাইমেনশন থাকবে না, 3 ডাইমেনশন হবে। সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ধরো তখন আর এই জিনিসটা থাকবে না 2 ডাইমেনশনে, তখন কিরকম হবে? ব্যাপারটা এরকম অ্যারেঞ্জমেন্ট দাঁড়াবে, আর এর চারদিকে এরকম অ্যাটমস থাকবে, ক্লাস্টার অফ অ্যাটমস হতে পারে, মলিকিউলস হতে পারে, আয়ন্স হতে পারে, যা খুশি হতে পারে। এই হলো 3D লাইফে ইউনিট সেল, ওকে? আর এই মোটামুটি যে স্ট্রাকচারটা ফর্ম করে, একটা বেসিক স্ট্রাকচার, সেটাকে আমরা ক্রিস্টাল স্ট্রাকচার বলতে পারি, ঠিক আছে? এবার এই সেল শুধু যে এরকমই হবে তার কোনো মানে নেই, এর বডিতেও একটা পিন থাকতে পারত। যদি রিয়েল লাইফ এক্সাম্পলে আবার ফিরে যাই, এখানে একটা পিন থাকতে পারতো, বা এখানে একটা পিন থাকতে পারতো, এখানে একটা পিন থাকতে পারতো, এখানে একটা পিন থাকতে পারতো। এর ক্ষেত্রে এখানেও একটা, আমি ডিফারেন্ট ইঙ্ক দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানেও একটা রিং থাকতে পারতো, ঠিক আছে? হতেই পারে। তো বেসড অন দিস আমরা এইটা হচ্ছে একটা প্রিমিটিভ আইডিয়া, বেসটা সিম্পল কিউবিক সেল বলতে পারি। একে আমরা মানে এর এই মানে বডির মাঝখানে আছে এরকমও হতে পারে, বা এইটুকু ফেসের মাঝখানে এরকম একটা আছে, বা এই এজের মাঝখানে আছে, এর বেসিসে কিন্তু আমরা একে ডিফারেন্টলি ভাগ করতে পারি, ঠিক আছে?
এরপরে আমরা দেখব যে এর র্যাঙ্ক বলে একটা টার্ম আসবে। তো র্যাঙ্ক জিনিসটা কি আমি আগে বলে দিই। র্যাঙ্ক বেসিক্যালি এফেক্টিভলি কন্ট্রিবিউশন, মানে নাম্বার অফ শেয়ারিং অ্যাটমস, সেটা যদি আমরা জানতে পারি সেক্ষেত্রে আমরা একটা এফেক্টিভ কন্ট্রিবিউশন কি কতটা আছে একটা অ্যাটমের ক্ষেত্রে সেটা বুঝতে পারবো। ঠিক আছে, সাপোজ এই অ্যাটমটা আছে, ঠিক আছে, এই যে মলিকিউলটা কতগুলো শেয়ার পেয়েছে সেটা যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে আমরা বলতে পারি এইখানে একটা জিনিস, এখানে একটা অ্যাটাচ হতে পারে, এর নিচে একটা অ্যাটম অ্যাটাচড হতে পারত, এর সাথেও এর নিচে আরেকটা অ্যাটম অ্যাটাচ হতে পারত, 4টে। এবার সামনে দিয়েই এই জিনিসটা যদি আরও একটা অ্যাটাচ করে দিই তাহলে টোটাল মানে এইটা 4টে, বুঝতে পারছো? আরেকটা যদি এরকম অ্যাটাচ করে দিই সেও 4টেই নিয়েই অ্যাটাচ হবে, তাহলে কি হলো না 1/8। এই যে অ্যাটমটা এর কন্ট্রিবিউশন কত হবে 1/8। ঠিক আছে, এবার সাপোজ এই ফেস, ঠিক আছে, এই যে প্লেনটা এ কতগুলো কন্ট্রিবিউট করতে পারে বা এর র্যাঙ্ক কত হতে পারে। একটাই, দেখুন ধরো তো একটা তো ফেস, এর মধ্যে যদি আমি আরেকটা এরকম কিউব নিয়ে এভাবে অ্যাটাচ করতাম এর থেকে বেশি আর প্রবাবিলিটি হতে পারে না। আমি আর কোথায় আটকাবো, পুরোটাই তো ফেস আটকে গেছে, শুধু এই ফেসটার কথা বলছি। ঠিক আছে, তাহলে ফেসের ক্ষেত্রে সেই জন্য, আচ্ছা এটা কর্নার্স হলো, ঠিক আছে, ফেসের ক্ষেত্রে তাহলে 1/2 হলো, যেহেতু ম্যাক্সিমাম আমি দুজনকেই অ্যাটাচ করতে পারি আর দুটো ইউনিট সেলই একটা ফেসকে কন্ট্রিবিউট করতে পারে, সেই ক্ষেত্রে 1/2 হলো। এবার যদি এজ এর ক্ষেত্রে আমরা এই সাপোজ এই এজটার ক্ষেত্রে আমরা ভাবছি, এই এজে এই জায়গাটাতে একটা অ্যাটম আমরা ভাবতে পারি, তাহলে দুটো হলো, এই সেলটা আর এই সেলটা। সিমিলারলি আমি আরেকটা যদি লেয়ারিং করি সেখানেও দুখানাই থাকবে, মানে আবার এই দুটো অ্যাটাচ হলো, তাহলে টোটাল 4টে অ্যাটাচ হলো। সেই ক্ষেত্রে 1/4 হচ্ছে এজ, মানে এটাকে তো এজ বলি, এই জিনিসটা তো এজ, এর 4টে মলিকিউলের সাথে কিন্তু কন্ট্রিবিউটটা করলো, সেই জন্য আমরা 1/4 বলতে পারি। তো এবার আমি বলতে চাই যে এই সিম্পল যে সেলটা একে ডিফারেন্টভাবে আমি ভাগ করতে পারি, মানে এর কে ডিপেন্ডিং অন দ্য অ্যাটমস অ্যাটাচড, সেটা হতে পারে বডিতে, সেটা হতে পারে এই যে কোনো দুটো ফেসে, বা আমরা দেখবো ফার্দার একে আমরা আরও বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। তো সেটা দেখা যাক কোনগুলো। তো এবার ধরো এই যে এত কিছু আমরা পড়লাম সেটা যদি অ্যাপ্লিকেশনই না থাকে তাহলে আমার পড়ার কারণটা, তার অ্যাপ্লিকেশন যদি আমরা আসতে চাই, সাপোজ দেওয়া আছে যে এক্স ইকুয়ালস টু কর্নার্স, y equals to face আর z equals to age। ঠিক আছে, এবার এটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই আমরা কি কন্ট্রিবিউশন জানি না, কর্নার্সের জন্য আমরা জানি 1/8, ফেসের জন্য আমরা জানি 1/2 আর এজের জন্য আমরা জানি 1/4। এবার কটা কর্নার্স ছিল না 8টা, কটা ফেস ছিল না 6। আমি ছবিটা রেফারেন্সের জন্য আরেকবার এঁকে দিচ্ছি। ঠিক আছে, আর এজ কটা ছিল না 12। এবার আমরা ছোটবেলার ক্যালকুলেশন 1 3 3, তাহলে এটা যদি রেশিও করা যেতে পারে যে x is to y is to z, তাহলে আমরা কি বলতে পারি 1 is to 3 is to 3।
বা মলিকিউলটা কেমন দেখতে না XY3 Z3, ওকে। এবার আমরা কিন্তু এরকমটা নয় যে শুধু এরকম বেসিক কোয়েশ্চেনই আসতে পারে, কিছু স্পেসিফিক কন্ডিশন বলে দিতে পারে। সেটা যদি আমরা ক্যালকুলেট করি, সাপোজ বলে দিয়েছে যে A is given by corners, ব্র্যাকেটে লেখা আছে 100%, ওকে। এবার B যেমন আমরা আগের বার বলেছিলাম সেইভাবেই ধরি, ফেসটাতে বলা আছে 100% নয়, 50%। এবার C এজেস, সেটাকে বলা আছে 25%। তাহলে কি করা যেতে পারে? এটা যেহেতু 100%, তাই জন্য ক্যালকুলেশনটা সেমই হবে, 1/8 ইন্টু 8। এটা তো 50% দেওয়া আছে, কন্ট্রিবিউশন তো সেমই থাকবে 1/2। এবার টোটাল আমরা জানি যে 6টা ফেস, তো 6টার মধ্যে 50% প্রেজেন্ট, 6টার 50% করলে কত হয় 3, তাহলে আমরা লিখতে পারি 3। এবার এজ দেওয়া আছে 25%, তাহলে কত হবে? কন্ট্রিবিউশন সেম অ্যাজ অলওয়েজ, 1/4। এটার কিন্তু কন্ট্রিবিউশনের ক্ষেত্রে কটা নাম্বারের ক্ষেত্রে এজটা যদি 25% হয়ে যায়, 12 এর 25% করতে হলে সেটা 3 হবে। এবার তোমরা যদি এইভাবে না চাও, তুমি যদি বাই চান্স ভুল হয়ে যায় এটার জন্য, তোমরা এইভাবেও লিখতে পারো যে ইন্টু 12 তার 25%, এইভাবেও লিখতে পারো, নো ইস্যুস, ওকে। তো এখানে 1, এখানে 3/2, এখানে কত হচ্ছে আর 4, মানে হচ্ছে 3/4, ঠিক আছে। তাহলে সেম ভাবে আমরা যদি রেশিও করি, তাহলে A:B:C equals to 1:3/2:3/4। তাহলে কিভাবে লেখা যেতে পারে? এটা যদি আমরা যখন মলিকিউলের ক্ষেত্রে লিখবো, আমরা তো এইভাবে ফ্র্যাকশনে লিখতে পারি না, কারণ মলিকিউলের ক্ষেত্রে কন্ট্রিবিউশনটা তো মলিকিউল হিসেবে হয় না, তাই এটাকে আমরা লিখতে পারি 4 দিয়ে যদি আমরা ইন্টু করি ব্যাপারটাকে, তাহলে দেখো ফ্র্যাকশনের ব্যাপারটা কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে। 4:6:3 রেশিওটা এরকম দাঁড়াচ্ছে। তাহলে মলিকিউলটা কিরকম হবে? যেরকম আগের বার বললাম, সিমিলারলি A4 B6 C3, ওকে। এইভাবে এটার অ্যাপ্লিকেশন হতে পারে। এই ইউনিট সেলকে ফার্দার আমরা ক্লাসিফাই করতে পারি তার স্ট্রাকচার অনুযায়ী। তো স্ট্রাকচার বলতে গেলে যেটা ফার্স্টে আমরা বলতে পারি যে এই 7 টাইপের আমরা বেসিক্যালি স্ট্রাকচার দেখতে পাই, CTOMHRT। C for cubic, T for tetragonal, O for orthorhombic, M for monoclinic, H for hexagonal, R for rhombohedral, and T for triclinic, ওকে। তো এই যে পিকচারটা দেওয়া আছে, এটা কেন এরকম নাম হলো সেটা যদি আমি ফার্দার একটা আলোচনায় যেতে পারি, সেটা হচ্ছে গিয়ে এই যে মেজারমেন্ট, ঠিক আছে, ধরো কিউবিকে, মানে এর যেরকম এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এই কিউবের
সি হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। রেসপেক্টিভলি তার অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে এখানে। বেসিক্যালি কি হয়, কিছু কিছু ক্ষেত্রে মানে ধরো সাপোজ কিউবিকের ক্ষেত্রে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হয়, এবং তোমার আলফা বিটা আর এই যে গামা এর অ্যাঙ্গেলটাও সেম হয় 90 ডিগ্রি। ঠিক আছে, এদের ভ্যালুর ওপর ডিপেন্ড করে বেসিক্যালি এদের এই ডিফারেন্সিয়েটটা করা হয়েছে। কারো কারো ক্ষেত্রে হচ্ছে সাপোজ এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, বা হয়তো এ আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, বা এরপর গামাটা সেম হলো না, গামা ইজ নট ইকুয়ালস টু দ্য আদার্স, গামা সাপোজ 120, যেটা হেক্সাগোনাল ক্ষেত্রে আমরা দেখতে পারি। তো এই যে ডিফারেন্ট মেজারমেন্টের জন্য এরকম এদের 7 ভাবে ভাগ করা যায়। এবার এই যে 7টা, এদের বেসিক্যালি 14টা বেসিক টাইপের এই কম্বিনেশনে দিয়ে আর কি 14টা বেসিক টাইপের ইউনিট সেল আমরা বিল্ড আপ করতে পারি। সেটাকে ব্র্যাভিস, সায়েন্টিস্ট ব্র্যাভিস ল্যাটিস নামে আমাদের কাছে বলে। সেই ক্ষেত্রে আমাদের সুবিধাই হয়ে গেল যে এক ধরনের তো সেল পাওয়া যায় না, এতগুলো ইন্টু ধরো 2 মানে 14 টাইপস অফ ইউনিট সেল দিয়ে আমরা বিভিন্ন ইউনিট সেলকে ডিফাইন করতে পারি। তো ইফ ইউ গো ইন দ্য অ্যানালিসিস অফ কিউবিক সেল, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বেসিক যেরকম আমরা জানি যে 3 রকম হয়, সিম্পল কিউব, বিসিসি মানে বডি সেন্টার্ড কিউবিক সিস্টেম, এফসিসি ফেস সেন্টার্ড কিউবিক সিস্টেম। তো এদের ফার্স্ট যে ক্যাটাগরিতে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি সেটা হচ্ছে র্যাঙ্ক। ঠিক আছে, র্যাঙ্কে এর ক্ষেত্রে কি হবে না 1/8 ইন্টু 8 1, এরও সেম ফার্স্ট পার্টটা 1/8 ইন্টু 8 প্লাস যেহেতু বডিতে একটা আছে তাই 1 মানে 2। এর ক্ষেত্রে আবার যেহেতু ফেস আছে, ফার্স্ট পার্টটা অ্যাজ ইউজুয়াল সেম, ফেসে কিন্তু এরকম 1/2 ইন্টু 6, সেটা আমরা কি লিখতে পারি না 4। ঠিক আছে, এবার আসি এদের। তো এখানে যেটা একটা পয়েন্ট মিস করে যাচ্ছি সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে তাহলে ম্যাক্সিমাম হলো, ম্যাক্সিমাম বলতে গেলে আমরা এটা বলতে পারি যে কম্প্যাক্টনেসটা এর মোট, যেহেতু একটা ছোট্ট ইউনিট তো বুঝতেই পারছি মানে সেম ব্যাপারটা, এরও যা সাইজ এরও তাই সাইজ এরও তাই সাইজ, বাট এখানে যেহেতু অনেকগুলো মলিকুল ইন্টারেঞ্জ হচ্ছে সেই মলিকুলগুলোর জন্য কম্প্যাক্টনেসটা খুব বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আসি কোঅর্ডিনেশন নাম্বার সি, যেটা বলতে পারো একটু হলেও তোমার কম্পোজিশনকে ডিফাইন করে। ঠিক আছে, বা কতটা কম্প্যাক্ট ব্যাপারটা সেটার উপর খানিকটা ডিপেন্ড করে। তো এখানে আমরা লিখতে পারি যে ইট ইজ প্রপোর্শনাল ইকুয়ালস টু কম্প্যাক্টনেস। এটার ক্ষেত্রে 6, এটার ক্ষেত্রে 8, এটার ক্ষেত্রে 12। তাহলে এটা যেহেতু মোস্ট বুঝতেই পারছো যে এ কিন্তু সবথেকে কম্প্যাক্ট হবে। এবার আসি আর ভার্সেস এতে। আর ভার্সেস এটা কি, আর মানে রেডিয়াস, আর যে এ সেটা হচ্ছে কিন্তু যে লেন্থ, কিউবের লেন্থের উপর ডিপেন্ড করছে। তো রেডিয়াসটা কি, সাপোজ আমরা এই ছবিটা আঁকি, ধরো এইখানে যে ব্যাপারটা তো এইরকম ভাবে থাকে, ছোটভাবে দেখালেও ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম ভাবে থাকে। ঠিক আছে, এই ধরো আমি দেখালাম। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে সাপোজ এইটাকে যদি আমরা ধরি, এই সার্কেলটাকে, তাহলে তার রেডিয়াস কি না এইটা, বা এইটুকু বলতেই পারি। কিউবের লেন্থ কত না এই এন্টায়ারটা,
জিনিসটা এ হচ্ছে এ, আর এই যে জিনিসটা বা এই যে জিনিসটা এটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, এই রেডিয়াস এটার ক্ষেত্রে কিন্তু r equals to a/2 হয়, অ্যাজ আই সেড হিয়ার। দেখো এটা কিন্তু দুটো সার্কেলের রেডিয়াস এর সমান, তার মানে কি দুটো r equals to একটা a, সেটাই লেখা হয়েছে। এটার ক্ষেত্রে যদি ছবিটা সেভাবে আঁকা হয় সেটা দেখা যাবে যে এই ভ্যালুটা কিন্তু আসছে। ঠিক আছে, আবার যদি এক্সেস এর ক্ষেত্রে আমরা দেখি, এর যদি ছবি আঁকা যায় সেটার ভ্যালুটা হবে হচ্ছে a/2√2। ঠিক আছে, তাহলে এইটা একটা ক্যালকুলেশন পাওয়া গেল। এবার আসি প্যাকিং এফিসিয়েন্সিতে। তো এইটা বেসিক্যালি ভলিউম, মানে কতটা ভলিউম জুড়ে আছে মলিকিউলটা সেটা একটা ডিফাইন করতে পারে। তো প্যাকিং এফিসিয়েন্সি যদি আমি বলি, এর ক্ষেত্রে কিন্তু 52%, এর ক্ষেত্রে আবার সেই ভ্যালুটা 68%, এর ক্ষেত্রে আবার সেই ভ্যালুটা কিন্তু 74%। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মানে ডিফারেন্সিয়েট, মানে একটা কম্পারেটিভ টেবিল হতে পারে। এবার আসি যে এটা আমি কেন লিখলাম বেসিক্যালি। তো এটা নিশ্চয়ই লেখার রিজন আছে। তো এটা আমরা মানে এক একটা যে সিস্টেম আছে সেটা ডেনসিটি বের করতে পারি, যে এই ডেনসিটি এক একটা কিউবে, ধরো বিসিসির ক্ষেত্রে কি ডেনসিটি হতে পারে, বা কেউ হয়তো বললো এফসিসির ক্ষেত্রে, সেটা আমরা ডিফাইন করার জন্য এই ভ্যালুগুলো কিন্তু আমাদের লাগবে। কোথায় লাগবে, কোন ফর্মুলা, সেটা আমরা ফার্দার একটা ডিসকাশনে আসছি। এই ডেনসিটির যদি আলোচনায় যাই তো কি করে আমরা ডেনসিটি বের করবো, সেই ফর্মুলাটা হচ্ছে ডেনসিটি রো দিয়ে ডিনোট করা যেতে পারে z ইন্টু m বাই m a বাই a কিউব। এবার এইসব কি হিসেবে যে এই জিনিসগুলো কি সেটা যদি আমরা আলোচনা যাই, এটা হচ্ছে র্যাঙ্ক, যেটা ফার্স্টে আমি বলেছিলাম র্যাঙ্ক। এই m এ হচ্ছে মলিকুলার ওয়েট, এ নিয়ে তো আমরা সবাই জানি অ্যাভারেজ নাম্বার, আর a সে হচ্ছে কি না কিউবের লেন্থ। ঠিক আছে, এটা হলো। এবার এর একটা তো ইউনিট থাকবে না, যদি আমরা ডেনসিটিকে গ্রাম পার সিসি দিয়ে লিখি, কিন্তু এ যে লেন্থটা সেটা দেওয়া আছে পিকোমিটারে, এর সাথে কি হবে না 10⁻³ ইন্টু হবে। ঠিক আছে, আর যদি আমরা ডেনসিটিটাকে সেম গ্রাম পার সিসিতে রাখি, কিন্তু এই লেন্থটার যে ভ্যালুটা দেওয়া থাকে, যদি কোয়েশ্চেনে সাপোজ অ্যাংস্ট্রমে দেওয়া আছে, সেটা কিন্তু এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা কত হবে না -24। ঠিক আছে, এবার আসি ক্রিস্টাল প্লেন কি। তো ক্রিস্টাল প্লেন বেসিক্যালি মিলার বলে একজন সায়েন্টিস্ট, তিনি ব্যাপারটা দেন, যে ভাবনা চিন্তা, তার নামানুসারে কিছু কিছু যে বেসিক রুলগুলো দেওয়া আছে তার নাম অনুসারে এটা দেওয়া হয় যে মিলার ইন্ডিসেস। সেগুলো কি না HKL। এবার HKL এগুলো কি সেটা তো জানতে হবে। তো H হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, আমরা যদি লিখি এজ লেন্থ এ যেহেতু এক্স অ্যাক্সিস বাই কাটিং লেন্থ। কাটিং লেন্থটা কি প্রশ্ন আসছে, দেখো এই ছবিতে আমি ABC তো দিয়েইছি, এবার সেখানে কিন্তু আমি মাঝখানে কিছু অংশ কেটেছি, আমি কিন্তু একদম গিয়ে বিতে এন্ড করিনি, বা এখানে কিন্তু সিতে গিয়ে এন্ড করিনি। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে না কাটিং লেন্থটা ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, তো এখানে এই যে যদি আমরা ভ্যালু বের করতে চাই সেক্ষেত্রে কি হবে না এখানে এজ লেন্থ এ, আবার কাটিং লেন্থও কিন্তু দেখো
এ, তাহলে এ বাই এ ইকুয়ালস টু 1। ঠিক আছে, এবার আসি কে আর এল। ঠিক আছে, আমি লিখছি না, আর জাস্ট বলছি যে কে হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, সেম ফর্মুলা সেম, শুধু এজ লেন্থটা কে এর ক্ষেত্রে যেহেতু ওয়াই অ্যাক্সিস সেখানে কিন্তু বি হয়ে যাবে। আবার এল যদি বলি, আর কাটিং লেন্থ অবভিয়াসলি সেমই থাকবে, যা এখানে যা কাটিং যে পয়েন্টে কাট করেছে সেই ভ্যালুটাই কিন্তু হবে। আবার এর ক্ষেত্রে যদি আমি বলি যে ইট ইজ অ্যালং ওয়াই অ্যাক্সিস, তো এজ লেন্থ অবভিয়াসলি ডিফারেন্ট হবে সি, আর কাটিং লেন্থ যে পয়েন্টে কাট করবে। তো কে এর ক্ষেত্রে বি হচ্ছে গিয়ে এজ লেন্থ অ্যান্ড দ্য কাটিং লেন্থ ইজ, এখানে যেরকমভাবে মেনশন করা আছে, বি বাই 2। ঠিক আছে, তাহলে বি বাই 2 এটাকে কাটাকুটি করলে কি হয়, 2 হয়। ঠিক আছে, আবার যদি এল এ দেখি, এল এ কিন্তু এজ লেন্থটা সি আছে আর কাটিং লেন্থটা হচ্ছে 2c, তাহলে এল ইকুয়ালস টু হাফ। ঠিক আছে, এবার তাহলে আমরা যদি একটা ল্যাটিস যদি একটা কোঅর্ডিনেশনের বেসিসে আমরা লিখতে চাই, তাহলে কি হবে না, এইচ কে এল এটা 1, 2, হাফ। ঠিক আছে, এবার এইগুলো ডিফারেন্টও হতে পারে, শুধু যে এরকম হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, এই কিউবিক সিস্টেমগুলোতে আমরা যদি অ্যাক্সিস ওয়াইজ ধরি, সাপোজ একটাতে একটা অ্যাক্সিস ধরলাম, একটাতে দুটো অ্যাক্সিস ধরলাম, একটাতে তিনটেই ধরলাম, এক্স ওয়াই জেড 3, সেক্ষেত্রে কিন্তু এই ভ্যালুটা চেঞ্জ হতে পারে। কীরকম আমি দেখাই, এইটাতে সাপোজ নাম্বার 1টাতে আমি শুধুমাত্র এক্স অ্যাক্সিসকে ইনক্লুড করছি। ঠিক আছে, এইটার ক্ষেত্রে শুধু ভ্যালুটা কোনটারই হবে না, শুধু এক্স এর হবে। আই মিন যে ইয়েটা সেটা এইভাবে বলা যেতে পারে, যেহেতু ওয়াই আর জেড ইউজ হয়নি সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি। এবার আমরা যদি দুটো অ্যাক্সিসকে ইনক্লুড করাই, দুটো অ্যাক্সিস কি 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 করে বুঝবো, ধরো এই জিনিসটা হয়তো আমি ইনক্লুড করলাম, এ কোথায় কোথায় গিয়ে কাট করেছে, জেড অ্যাক্সিসে কাট করেছে আর এক্স এ গিয়ে কাট করেছে, কিন্তু এ কিন্তু ওয়াই এর প্যারালাল, তাহলে ওয়াই কিন্তু এখানে ইনক্লুড হলো না, শুধু এক্স আর জেড ইনক্লুড হয়েছে। সেখানে কেমন হতে পারে, 1, 0, 1। ঠিক আছে, এবার যদি তিনটে অ্যাক্সিসই ইনক্লুড করে আলোচনার মধ্যে, তাহলে সেই ছবিটা কিরকম হতে পারে, এরকম হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু এক্স ওয়াই জেড তিনটেকেই কাট হয়েছে, সেইভাবে আমরা লিখতে পারি যে 1, 1, 1। এবার প্রশ্ন আসছে যে এটার ভ্যালু কি হবে। ঠিক আছে, ভ্যালুর যদি প্রসঙ্গ আসে, সেটাতে একটা ফর্মুলা দিয়েছিলেন উনি, d equals to a by root over h square plus k square plus l square, d equals to এই ফর্মুলাটা দিয়েছে। a length of the cube, h হচ্ছে x axis এর যে ভ্যালুটা, k হচ্ছে y axis এর ভ্যালু, and l হচ্ছে z axis এর ভ্যালু। তো এখানে কি আসবে, এখানে যেহেতু এতেই কাট হয়েছে তাই 1 বাই, শুধুমাত্র এখানে 1 আছে, বাকিগুলোতে 0, তাই 1 এর রুট করলে 1ই হবে, 1 আসবে। সিমিলারলি এটার আমরা বের করতে পারি। এবার এইভাবে তো বের করা গেল, ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস, আমি কিন্তু ভ্যালুটা লিখে তারপর নোটিফাই করে দেবো যে আমি কি নিয়ে কাজ করেছি। ঠিক আছে, এখন কিন্তু আমি ইন্ডিকেট করে দেবো। ধরো এইটার ক্ষেত্রে যেরকম বলছি ব্যাপারটা, ভ্যালুটা আসবে হচ্ছে 1/√2
ব্র্যাকেটে কিন্তু এইটা আমি মেনশন করে দেবো। এটা যেরকম 1/√3 1 1 1, এটা না লিখলে কিন্তু হবে না, ঠিক আছে? তো এবার যদি এত কিছু ভ্যালু না দেওয়া থাকে, যেরকম আগেরটাতে তো অবভিয়াসলি তোমাকে কিউব লেন্থ জানতে হবে, তোমাকে কোথায় কাট করেছে সেটা জানতে হবে। তো যদি ইন কেস ধরো কোয়েশ্চেন এসব না দেওয়া থাকে, তখন কি করে, তখন তুমি আনসারটা কি অ্যাটেন্ড করবে না? অবভিয়াসলি না। তো সেই ক্ষেত্রে ব্র্যাগ, স্যান্ডউইচ ব্র্যাগ একটা দেন ইকুয়েশন, অবভিয়াসলি সেটা ব্র্যাগ ইকুয়েশন হিসেবে নাম দেওয়া হয় n lambda equals to 2d sin theta, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এবারে n কি, ল্যামডা কি, d কি, থিটা কি। থিটা অবভিয়াসলি সিগনিফাইজ অ্যাঙ্গেল, n হচ্ছে অর্ডার অফ রিফ্লেকশন, ল্যামডা ডিফাইন্স ওয়েভলেন্থ, অ্যান্ড d হচ্ছে ইন্টারপ্ল্যানার সেপারেশন, ঠিক আছে? এই ফর্মুলার বেস করে কিন্তু আমরা সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা শেষ করতে পারি। এবার বেসিক আমাদের যে সলিড স্টেটের পার্টগুলো শেষ হলো, ফার্দার ডিটেলস যেগুলো আমরা কীভাবে অ্যাপ্লিকেশনে আসতে পারি সেটা আমরা নেক্সট ক্লাসে করবো। সো আজকের মতো এই পর্যন্তই, বাই অ্যান্ড থ্যাংক ইউ। আর যদি কোনো ডাউট থেকে থাকে প্লিজ কমেন্ট সেকশনে বলবে, সেগুলো আমি ট্রাই করবো আমার বেস্ট আনসার দিয়ে দেওয়ার। থ্যাংক ইউ এতক্ষণ আমাকে সহ্য করার জন্য, বাই।